হ্যালো বন্ধুরা, তোমরা যারা আমাদের ভিডিওটা দেখছো হয়তো তোমরা বুঝতে পারছো না। কোনো সময় কোনো ভিডিও পাচ্ছি হয়তো কম্পোনেন্টসের উপর, আবার কোনো ভিডিও পাচ্ছি হয়তো একটা হার্ডওয়্যার অ্যাডভান্স লেভেলের উপর। কিন্তু এটা কনফিউজ হওয়ারই কারণ আমি বলে দিচ্ছি। আমাদের একটা স্পেশাল ব্যাচ হয় যেটা রবিবার সানডে, সেখানে আমাদের হার্ডওয়্যার এবং বেসিক থেকে হার্ডওয়্যারে চলে। এদের এখন হার্ডওয়্যার চলছে, মানে অ্যাডভান্স লেভেলের ক্লাস চলছে। এই জন্য হয়তো তোমরা বুঝতে পারছো না। আর আগের কিছু ভিডিও দেখতে পাবে যেগুলো হচ্ছে একটা নতুন ব্যাচ চলে সপ্তাহে 3 দিন। এখন যেটা চলছে মঙ্গল, বৃহস্পতি, শনি, সেটার মধ্যে আমাদের এখন বেসিক লেভেলটা চলছে। ভিডিওটা স্টার্ট করছি। আমি এখানে যে একটা ব্লক ডায়াগ্রাম নিয়ে রেখেছি, ব্লক ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি আমাদের যে ব্লক ডায়াগ্রামটা আছে সেই ব্লক ডায়াগ্রামটা আমরা বোঝাতে চলেছি যে মোবাইল যখন ডেড কন্ডিশনের আসে বা মোবাইল চালু অবস্থায় কোন কোন সেকশনের ভোল্টেজ, মেন ভোল্টেজ আমরা লক্ষ্য করব, বা এদের জন্য মেন সেকশনের কি কারণের জন্য সে ডেড হয়, আর কোন ভোল্টেজ কোন সেকশনকে ইনপুট হিসাবে কাজ করে, সেগুলো আমি এখানে বিস্তারিত আলোচনা করব। তাহলে এই সমস্ত কিছু যদি নলেজ নিতে হবে তাহলে আমার ভিডিওটা কমপ্লিট দেখবে। কমপ্লিট দেখার পরে যদি মনে হয় যে কাজে লেগেছে বা ভালো, তখন আমাকে একটা কমেন্ট দিবে আর তার সঙ্গে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ঠিক আছে, ওকে আমি স্টার্ট করছি। দেখো আমাদের যে ভোল্টেজ, প্রথমে এটা মোবাইলের ক্ষেত্রে আমি এখানে কোনো স্পেশালাইজেশন করিনি যে কোন আইসি, যে কলকম এডিশন না এমটিজি এডিশন বা স্পেকট্রাম এডিশন বা স্যামসাং এডিশন, কোনো কিছু আমি এখানে অ্যাটাচ করিনি বা বলিনি। এটা মোটামুটিভাবে একটা সার্কিট দেখানো চলেছি যে মোবাইলের ভোল্টেজ কিভাবে অপারেটিং হয়। দেখো প্রথমে আমরা একটা কি হয় চার্জিংয়ের যখন আমরা ভোল্টেজ ইনজেক্ট করি চার্জিং, তখন আমাদের ডিসি টু ডিসি আইসি বা চার্জিং আইসি কেউ সেকেন্ডারি পাওয়ার আইসি হিসাবেও মনে করতে পারে, এটাকে যে যেমন ইচ্ছা নামে ডাকতে পারে। এখান থেকে একটা ভিভাস ভোল্টেজ যায়, ভিভাস ভোল্টেজ 5 ভোল্ট যাচ্ছে। কাকে যাচ্ছে? ডিসি টু ডিসি চার্জিং আইসিকে। এই চার্জিং আইসির থেকে আউটপুট দুটো হয়, এক আউটপুট হয় ব্যাটারির জন্য আর এক আউট হয় ভিপিএস বা ভিএস ওয়াইস, যেটা সিপিইউ ওয়াইজ নামটা হয়ে থাকে। আমি এখানে ভিপিএইচ বলছি। ভিপিএইচ কত 4.2 বা 3.8 পর্যন্ত ভোল্টেজটা কিন্তু যাচ্ছে। তাহলে এই যে যাচ্ছে এটা আমাদের ব্যাটারি লাগালেও এই ভোল্টেজটা আউটপুট হবে, আর ব্যাটারি চার্জিং লাগালেও কিন্তু আউটপুট হবে। সেট অনের উপর ডিপেন্ডেন্ট করেনি, এখন অন আমি কথা বলছি। এরপর কি হয় যে এইখান থেকে একটা ভোল্টেজ যখন আউটপুট হচ্ছে ব্যাটারি লাগানোর পরে, ব্যাটারি লাগানোর পরে কিন্তু ভোল্টেজটা হবে। সুইচ এখন আমি করছি না, কোনো কিছু সুইচ দিচ্ছি না, শুধু চার্জিং বা ব্যাটারি লাগালেই কিন্তু এই ভোল্টেজটা বেরাবে। বেরানোর পর কি হয়, এই ভিপিএইচ ভোল্টেজ হচ্ছে মেন ভোল্টেজ। মোবাইল সার্কিটে যত রকমের সেকশন আছে সমস্ত সেকশনকে কিন্তু মেন ভোল্টেজ ইনপুট ভোল্টেজ হিসেবে কাজ করে। মানে ডিসি টু ডিসির চার্জিং আইসির আউটপুটটা বাকি সেকশনের ইনপুট ভোল্টেজ, ক্লিয়ার? আর ডিসি টু ডিসি চার্জিং এর আইসির ইনপুট ভোল্টেজকে ভি বাস, মানে চার্জিং পিন থেকে যেটা যাচ্ছে আর ব্যাটারি থেকে যেটা যাচ্ছে, এই দুটো। এরপরে এই ভিপিএইচ ভোল্টেজ কি হিসাবে কাজ করে? ভিপিএইচ ভোল্টেজ কি কি সেকশনে যাচ্ছে দেখো। আমাদের পাওয়ার সেকশন ছাড়া অডিও সেকশন, বিটি মানে ব্লুটুথ আইসি, অডিও আইসি, লাইট আইসি, এলসিডি আইসি বা গ্রাফিক্স আইসি বা নেটওয়ার্ক আইসি, এই সব সেকশনগুলো মেনলি ভাবে ভিপিএইচ ভোল্টেজ হয়। কিন্তু ওই ভিপিএইচ ভোল্টেজ কোনো সিপিইউ আইসি বা ইএমএমসি আইসির সঙ্গে কানেক্টেড নেই, যায় না। তাহলে ভিপিএইচ ভোল্টেজের যে ভোল্টেজ 3.8 বা 4.2, এই ভোল্টেজটা কিন্তু এগুলোর মধ্যে যায়। তাহলে মোবাইল যখন অন হয় বা মোবাইল অন করার ভূমিকা কে রাখে? মোবাইল অন করার ভূমিকা যেটা থাকে সেটা হচ্ছে মেন পাওয়ার আইসি। পাওয়ার আইসি বিভিন্ন ভোল্টেজকে ম্যানেজমেন্ট করে। আমি সমস্ত ভোল্টেজ এখানে দেওয়া সম্ভব নয়। এই ডায়াগ্রাম আমি একটা মোটামুটিভাবে একটা ব্লক ডায়াগ্রাম হিসাবে কাজ দেখিয়েছি। সেই হিসাবে মেন যে ভোল্টেজগুলো থাকছে সেগুলো কি হচ্ছে যে এই পাওয়ার আইসি কি হয়, পাওয়ার আইসি মেন পাওয়ার আইসি, এটাকে বলা হয় মেন পাওয়ার আইসি বা পিএম বলা হয়, পাওয়ার ম্যানেজমেন্ট আইসি বলা হয়।
কলকাতার ক্ষেত্রে পিএম নাম থাকে, পাওয়ার ম্যানেজমেন্ট আইসি। তাহলে এই পাওয়ার ম্যানেজমেন্ট কথাটার অর্থে বোঝাচ্ছে যে আমাকে একটা ভোল্টেজ দিল, সেই ভোল্টেজটা আমাকে ম্যানেজমেন্ট করে পর ভাগ করে দিতে হবে। সেটা কিন্তু কন্ট্রোলিং কে করছে? পাওয়ার কন্ট্রোলিং, পাওয়ার ভাগ করছে। এবারে পাওয়ার কি করে? পাওয়ার কি ভোল্টেজ হবে? যে ভিপিএইচ ভোল্টেজ। ভিপিএইচ ভোল্টেজ করার পর কিছু কম ভোল্টেজ দেয়। কম ভোল্টেজ মানে ভিপিএইচ ভোল্টেজ ঢুকলো, ভাগ করে করে কম কম দিচ্ছে, মানে হচ্ছে নিশ্চয়ই কম হবে। সেটাকে বলা হয়, আমাদের মেন ডায়াগ্রামে যদি দেখা হয় তাহলে এলডিও, হায়ার এলডিও, লোয়ার এলডিও, এইভাবে নাম থাকে। তাহলে আমি এখানে সমস্ত কিছু দেখাচ্ছি, মেন যেগুলো আছে যে এই মডেলটার এই আইসিটার মধ্যে যখন পাওয়ার আইসি ঢুকছে, প্রথম ঢুকছে ভিপিএইচ ভোল্টেজ। ভিপিএইচ ভোল্টেজ ঢোকার পরে বক এই ক্রিস্টাল, এখানে একটা ক্রিস্টাল আছে, ক্রিস্টালে একটা ভোল্টেজ আছে 1.8 থেকে 2.8 এর একটা ভোল্টেজ আসবে। ভোল্টেজ আসার পর বক ভোল্টেজে কিন্তু যখনই পাওয়ার আইসি ভোল্টেজ গেল তখন কিন্তু পাওয়ার আইসি ওকে থাকলে বক ভোল্টেজে সব ভোল্টেজ কিন্তু বেরোবে, সব ভোল্টেজ বেরোবে। এগুলো বক ভোল্টেজ, যেটা সিপিইউ কে কন্ট্রোল করে। বক ভোল্টেজ মানে বক কয়েল থাকছে একটা, বক কয়েলের পরে সিপিইউ কে ভোল্টেজ দেবে। সিপিইউ কে সব ভোল্টেজ দিচ্ছে। সিপিইউ কে ভোল্টেজ দেওয়ার পরেও কিছু ভোল্টেজ হায়ার এলডিও এন্ড লোয়ার এলডিও হিসাবে থাকে, যা প্রত্যেকটা সেকশনে দেখো ভিআইও নাম দিয়েছি আমি এখানে। ভিআইও 1.8 ভোল্টেজ। এই 1.8 ভোল্টেজটা প্রত্যেকটা আইসি কে কিন্তু আবার যাচ্ছে। তখন 1.8 ভোল্টেজটা কি হচ্ছে? ভিপিএইচ ভোল্টেজটা মেন ইনপুট ভোল্টেজ আইসি ছিল সেকশনগুলো। আর 1.8 ভোল্টেজটা কি? 1.8 ভোল্টেজটা ট্রিগার ভোল্টেজ বলা, মানে যে আমি সুইচিং টিজিং করে, বা ভিআইও ভোল্টেজ মানে এটা হচ্ছে একটা এক্সট্রা সেকেন্ডারি ভোল্টেজ। যদি বলে এটা প্রাইমারি ধরা হয়, ভিপিএইচটাকে যদি প্রাইমারি হয় তাহলে ভিআইওটাকে সেকেন্ডারি ভোল্টেজ। কিন্তু সেকেন্ডারি ভোল্টেজ না হলেও কিন্তু এই সেকশন অন হবে না, এই সেকশন অন হবে না। আর প্রাইমারি ভোল্টেজটা না পেলে তো অনই হচ্ছে না। তাহলে এটা যখনই পেয়ে গেল তখন সেই সেকশন গুলো টোটালি ভাবে অন হলো। আর সিপিইউ থেকে অনেক কন্ট্রোলিং লাইন থাকে, সিরিয়াল ক্লক এন্ড সিরিয়াল ডাটা, সেগুলো ছাড়ো ভোল্টেজ লাইনটা। তাহলে এই ভোল্টেজ গুলো পাওয়ার আইসি থেকেই বেরোচ্ছে, পাওয়ার আইসি থেকে বেরোচ্ছে। তার মানে যদি এখানে 1.8 ভোল্টেজ কোনো ক্যাপাসিটর শর্ট হয় তাহলে ভিআইও ভোল্টেজ 1.8 যত যত জায়গায় যাবে ততগুলাই লাইনটা কিন্তু ভিআইও ভোল্টেজ 1.8 ভোল্টেজ না পেলে কিন্তু এই আইসিটা অন হবে না। এই আইসিটা না অন হলে এই আইসি অন হবে না। এই আইসি না অন হলে কি হবে? সেট অন হবে না। তাহলে এরপর কি হয়? এই ভোল্টেজ গুলো যাওয়ার পরে সমস্ত ভোল্টেজ আবার একটা ইএমএমসি কে একটা ভোল্টেজ যাচ্ছে। তবে ইএমএমসি এর ক্ষেত্রে কি যাচ্ছে? ভিডিডি কিউ আমি এখানে লিখেছি 2.8 ভোল্টেজ, যা পাওয়ার আইসি দেয়। আর একটা ভোল্টেজ ভিআইও 1.8 থেকে 1.8 ভোল্টেজ যা সিপিইউ দিচ্ছে। আরেকটা লাইন আছে যে পাওয়ার আইসি থেকে কিন্তু এক্সট্রা একটা ভিডিডি কিউ 1.8 ভোল্টেজ পাওয়ার আইসি বানিয়ে ইএমএমসি কে দিচ্ছে, এটা ইএমএমসি ভোল্টেজের জন্য। আর একটা ভিডিডি কিউ, ভিডিডি একটা শুধু ভিডিডি 2.8 কিন্তু পাওয়ার আইসি থেকে ইএমসি দিচ্ছে। তাহলে ইএমএমসি দুটো ভোল্টেজ করছে, যেটা হচ্ছে ভিডিডি আর ভিডিডি কিউ। ঠিক আছে? তাহলে এই যে ভোল্টেজ যখন ইএমসি পাই তখন ইএমসি চালানো হবে। আর বক ভোল্টেজ গেলে সিপিইউ আইসি চালানো হবে। বক ভোল্টেজের সঙ্গে যখন ভিআইও ভোল্টেজ যাবে তখনও সিপিইউ আইসি চালানো হচ্ছে। তাহলে আমাদের পাওয়ার ম্যানেজমেন্ট আইসি থেকে যে যে মেন ভোল্টেজ বেরোচ্ছে সেটা হচ্ছে ভিআইও, ভিডিডি কিউ, এই সমস্ত ভোল্টেজ কিন্তু পাওয়ার আইসি থেকে বেরোচ্ছে। আরো কিছু ভোল্টেজ এলডিও বেরায় আর বক ভোল্টেজ বেরোচ্ছে। ঠিক আছে? সমস্ত ভোল্টেজ বেরোবে। আর এইখান থেকে যে ভোল্টেজ গুলো বেরোলো সেগুলো এটা। এরপরে গিয়েছি ইএমএসসির সঙ্গে সিপিইউ কানেক্ট করার সঙ্গে ডেটা জিরো, আমি এখানে একটা লাইন করছি, আরো অনেক লাইন থাকে। তাহলে মেনলি ডেটা, সিএমডি, সিএলকে, এই লাইনগুলো সিপিইউ সঙ্গে কমিউনিকেশন লাইন মানে ডেটা ট্রান্সফারিং লাইন থাকে। যা এই ইএমএমসির ক্ষেত্রে আমাদের স্টোরেজ মেমোরি, এইখানের মধ্যে ফ্ল্যাশ যে ফাইল থাকে সেটা করে সেটা সিপিইউ রিড করার পরে মোবাইলটা অন হয়। তাহলে আমি এখানে পুরো স্ট্রাকচারটা দেখেছি। এরপরে আমি বলছি যে যখন আমাদের কাছে একটা সেট ডেড আসে, ডেড এলো তো, তাহলে ডেড আসার পর আমরা কি করি? আমরা মোবাইলটাকে ডিসিতে অন করি, ডিসিতে লাগিয়ে পর ডিসি মেশিনের জ্যাক লাগিয়ে পর ট্রিগার করি। ট্রিগার করার পরে কি হয়? ডিসিতে যখন লাগালাম মানে আমার ব্যাটারিতে লাগাচ্ছি, এইখান থেকে ভোল্টেজ আসছে, লাগানো মাত্র ভিপিএইচ তৈরি হয়ে যাবে। যদি ভিপিএইচ তৈরি হয় তাহলে আমাদের কাছে একটা অ্যাম্পিয়ার আসে, আছে তো? তাহলে ভিপিএইচ যখনই তৈরি হয়ে গেল তাহলে ভিপিএইচ ভোল্টেজ ট্রিগার করিনি কিন্তু, মানে সুইচিং করিনি, ভিপিএইচ ভোল্টেজ সমস্ত সেকশন কি গেল।
যদি এই সমস্ত সেকশনের মধ্যে যদি কেউ কোনো ক্যাপাসিটার, এখানের মধ্যে অনেক কম্পোনেন্টস থাকে তো লাগানো, যদি কোনো ক্যাপাসিটার যদি শর্টিং থাকে, তাহলে কে শর্ট হবে, কে ভোল্টেজ তৈরি হবে না, কোন ভোল্টেজটা বন্ধ হবে, ভিপিএইচ ভোল্টেজ। আর ভিপিএইচ ভোল্টেজ যখনই শর্ট হবে, কে পাবে না ভোল্টেজ, পাওয়ার আইসি পাবে না। আর পাওয়ার আইসি না পেলে বাকি কোনো ভোল্টেজই তৈরি হবে না, তাহলে সেট চালু হবে, তাহলে সেট চলবে না, তাহলে তখন বলবো শর্টিং। আর যখনই শর্টিং হয়ে যাবে তখন কি হবে, যখনই আমরা জ্যাকটা লাগাবো তখনই ট্রিগার করার সঙ্গে সঙ্গে হাই অ্যাম্পিয়ার নিয়ে নেবে, মানে প্রচুর পরিমাণে অ্যাম্পিয়ার, শর্ট থাকলেই তো অ্যাম্পিয়ার নিবে, তাহলে অ্যাম্পিয়ার নিয়ে নেওয়া মানে আমি বুঝতে পারবো যে অটো অ্যাম্পিয়ার লাগানোর মাত্র কি অ্যাম্পিয়ার, কোনো আমি ট্রিগার করিনি, তার আগেই ও অ্যাম্পিয়ার নিয়ে নিচ্ছে ট্রিগার করার আগে, তখনই আমি বুঝতে পারছি যে কমপ্লিট যখন অ্যাম্পিয়ার নেবে, আমার ডিসি অ্যাম্পিয়ার যদি 5 থাকে, প্রায় 5-এর কাছাকাছি যদি চলে যায়, আর ভোল্টেজটা ওর যে ডিসি অ্যাম্পিয়ারের যে ভোল্টেজটা যদি ফ্ল্যাকচুয়েশন হয়, তখনই পাওয়ার জেনারেট হবে আমাদের ভিপিএইচ লাইনটা শর্টিং আছে, বুঝা গেল। তখন আমার মিটারে ভিপিএইচ এর কোনো ক্যাপাসিটারে, যেটা ভিপিএইচ লাইনের ক্যাপাসিটার মানে আউটপুট হচ্ছে ডিসি টু ডিসি থেকে, তখন কিন্তু আমি বুঝে যাবো যে কোনো জায়গায় একটা শর্ট আছে। এই শর্টটাকে কিন্তু আমাকে ফাইন্ড করতে হবে। তাহলে প্রথম অপশন যখন আমার ভিপিএইচ শর্ট হবে, তখন কিন্তু আমরা অটো রিডিং হাই অ্যাম্পিয়ার পর্যন্ত নিতে পারি। আর ভিপিএইচ শর্ট হয়ে যাওয়া মানে সমস্ত সেকশনের ভোল্টেজ কিন্তু অফ হয়ে গেল, টোটালি ভাবে অফ, ক্লিয়ার। তাহলে যদি ধরো অডিও আইসি শর্ট হয় বা অডিও আইসির কোনো ক্যাপাসিটার শর্ট হয় ভিপিএইচ লাইনের, কিন্তু তাহলেও কিন্তু বন্ধ। ব্লুটুথ আইসিটার ক্ষেত্রেও কোনো ভিপিএইচ লাইনের ক্যাপাসিটার কাছে যদি শর্ট হয়, তাহলেও তার মানে এটা তো সেই ভিপিএইচ লাইনেরই ক্যাপাসিটার হলো, এই লাইন বরাবর যে থাকবে সেই শর্ট দেখাবে। বা নিজস্ব ধরো অডিও আইসি নিজেই শর্ট হয়ে গেছে, জলে পড়ে গেছে, শর্ট হয়ে গেছে ভিপিএইচ লাইন, তখন কিন্তু গোটাটাই শর্ট হবে, তখন অন হবে না। তাহলে ভিপিএইচ লাইন ওকে থাকলে পরে আমাদের এই যে ডিসি টু ডিসি সাপ্লাই থেকে যেটা ভোল্টেজ বেরোলো, পাওয়ার আইসি পাবে। আমার যদি এই আইসিতে যদি কোনো জায়গায় ব্রেক থাকে, এই জায়গায় ব্রেক থাকে, এই জায়গায় ব্রেক থাকে, এই জায়গায় ব্রেক থাকে, এই আইসি গুলানের ভোল্টেজ ভিপিএইচ পাচ্ছে না, ব্রেক হয়ে গেছে, কেটে গেছে কেউ, তাহলেও মোবাইল অন হবে, কারণ পাওয়ার হচ্ছে কাজ করে। এই আইসি তুলে ফেলে দাও, 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 8টা যা আইসি আছে, পাওয়ার আইসি বার ইএমএমসি আর সিপিইউ আইসি, 3টা আইসি বাদ দিয়ে আর চার্জিং আইসি, এই 4টা আইসি কে বাদ দিয়ে যদি তুমি কোনো আইসি কে তুলে বাইরে নামিয়ে দাও, আর যদি শর্ট না থাকে বাকি সেকশন ভিপিএইচ যদি তৈরি হয়ে যায়, বাকি সমস্ত সেকশনের ভোল্টেজ যদি চলে, সেট অন হবে। কিন্তু যদি এই আইসি কেউ তুলে দেয়, অন হবে? এআইসি তুলে দিলে অন হবে, এআইসি তুলে দিলে অন হবে না, হবে কি? তাহলে এআইসি তুলে দিলে অন হবে, কেউ তুলে ফেলে দিল, কেউ নাইনি বোর্ডে, তাও কিন্তু সেট অন হবে, কারণ এটা হচ্ছে এক্সট্রা। আমাদের লাইটের জন্য আমার একটা সেটে লাইট আছে, মানে যে সেট অন অবশ্যই থাকবে, সাউন্ড বাজছে না, অন অবশ্যই আছে, ব্লুটুথ আসছে না, অন অবশ্যই আছে, এলসিডি আসছে না, নেটওয়ার্ক আসছে না, সেট তো অন আছে, না হলে তো হবে কি হবে? তাহলে এই সেকশনে যদি কোনো ব্যাঘাত হয়, তাহলে কিন্তু মোবাইল অন থাকবে, কমপ্লিট অন থাকবে। তাহলে আমাদের প্রথম কাজ হলো ডিসি টু ডিসি থেকে ভিপিএইচ ভোল্টেজ বাড়ানো। তাহলে এইখানে যে অ্যাম্পিয়ার শর্ট হলে ফুল অ্যাম্পিয়ার নেবে, আর যদি শর্ট না থেকে ভিপিএইচ ক্লিয়ার হয়, তাহলে কত দূর অবধি অ্যাম্পিয়ার কমপ্লিট হবে? ডিসি টু ডিসি কমপ্লিট হয়ে পর পাওয়ার আইসি ইনপুট পর্যন্ত আমাদের ডিসি অ্যাম্পিয়ার আসবে, যে অ্যাম্পিয়ারটা থাকবে আমাদের 10 থেকে 15 মধ্যে, 10 থেকে 15 মধ্যে। এরপরে কি হয়, পাওয়ার আইসি ম্যানেজমেন্ট কাজ করে, পাওয়ার আইসি থেকে ভোল্টেজ ঢুকলো, ঢোকার পরে কি হয়, বিভিন্ন সেকশনে ভোল্টেজটাকে ডিস্ট্রিবিউটেড করে, যার যেটা চাহিদা সেই অনুযায়ী করে। তার আগে ক্রিস্টাল এটাকে অ্যানালগ সিগন্যালে ভোল্টেজ তৈরি করবে, একটা ডিজিটাল ভোল্টেজকে অ্যানালগ সিগন্যাল করে পর সেই ভোল্টেজটা পাওয়ার আইসিকে অ্যানালগ সিগন্যালটা দিবে, সিপিইউ ওয়াইজ এই অ্যানালগ সিগন্যালটা তৈরি হয় মেগাহার্জ অনুযায়ী, সেটা এখন ভাবো। তাহলে এখানে 1.8 থেকে 2.8 ভোল্টেজ যখনই প্রোভাইডেড হয়, আরেকটা সাইড থাকে 0.6, যখনই আসবে তখন কিন্তু আমার সিপিইউ পাওয়ার আইসিটা ওকে হবে। পাওয়ার আইসি তখন বক কয়েলগুলোকে ভোল্টেজ প্রদান করবে, বক কয়েলের ভোল্টেজ বা এক্সট্রা আদার্স যে বক ভোল্টেজ সেটা প্রদান করবে। যদি ধরো এই জায়গায় কোনো একটা ক্যাপাসিটার আছে, এই জায়গায় একটা ক্যাপাসিটার আছে গ্রাউন্ডের সঙ্গে, এটা গ্রাউন্ড, এই লাইনটা শর্ট যদি হয়ে যায়, এই লাইনটা শর্ট হলে, বা হয়তো এই জায়গায় একটা ক্যাপাসিটার আছে গ্রাউন্ডের সঙ্গে, এই লাইনটা শর্ট হয়ে গেল,
বা হয়তো এই যে পাওয়ার আইসিটা বেরোচ্ছে, পাওয়ার আইসি থেকে যে ভোল্টেজ বেরোচ্ছে, এই জায়গায় একটা ক্যাপাসিটার আছে, যদি শর্ট হয়ে যায় এই ক্যাপাসিটার, তাহলে কি হবে যে এই লাইনটা যখনই শর্ট হয়ে গেল, কি হলো 1.8 লাইনটা শর্ট, 1.8 লাইন যখনই শর্ট হয়ে গেছে তখন কি হবে, সেট অন হবে না, কিন্তু অ্যাম্পিয়ার কত দূর অবধি লিখে, পাওয়ার আইসি অবধি লিখে। এবার পাওয়ার আইসি অবধি যখনই লিখেছে তখন 18-20 চলে যাবে। 18-20 যাওয়ার পর যদি আবার জিরোতে চলে আসে, তার মানে পাওয়ার আইসি ভোল্টেজ ছাড়ছে, কিন্তু শর্ট হওয়ার জন্য পুরো কমপ্লিট আর এগোতে চাচ্ছে না। ট্রিগার করার পরেই যখনই পাওয়ার আইসিতে আমি ট্রিগার করছি, মানে সুইচ টিপছি, 18-20 যাচ্ছে, দিয়ে পরে ছেড়ে দিলে কিন্তু আর যাচ্ছে না, বা 18-20 যাওয়ার পরে রিটার্ন জিরো দিকে চলে আসছে বা ফ্ল্যাকচুয়েশন হচ্ছে, মানে পাওয়ার আইসি অন হচ্ছে, পাওয়ার আইসি অন হওয়ার পরে কিন্তু কমপ্লিট আর অন হতে চাচ্ছে না, কোনো একটা জায়গায় শর্ট আছে, বুঝতে পারছে, সঙ্গে সঙ্গে রিপোর্ট যাচ্ছে, ফিডব্যাক, প্রত্যেকটা একটা ফিডব্যাক লাইন থাকে পাওয়ার আইসিকে, পাওয়ার আইসি এটা দিয়ে লাইন দেয়, কমপ্লিট যাওয়ার পরে এটা দিয়ে ফিডব্যাক আবার দেয় যে কমপ্লিট হয়েছে আমার সার্কেলটা। তখন কিন্তু যখন ওই ফিডব্যাকটাতে যখন দেখবে যে আমার একটা শর্ট আছে, আমি ভোল্টেজটা দিচ্ছে কিন্তু ভোল্টেজটা কোনো জায়গায় শর্ট থাকার জন্য ভোল্টেজটা রাখতে পারছি না, তাহলে এই বল কি করছে, ভোল্টেজ দিয়ে দিচ্ছে, এই বল কিন্তু ভোল্টেজের ফিডব্যাক পাচ্ছে না, তখন কি হয় আবার জিরোতে চলে আসে, বা হয়তো 18-20 গেল, 5-6 বা 10-11 মধ্যে ফ্ল্যাকচুয়েশন হলো, তার মানে এত দূর অবধি ছেড়ে দিয়েছে, তারপরে এখানে এসে ফ্ল্যাকচুয়েশন হচ্ছে, এত দূর অবধি ও আর কমপ্লিট অন করতে পারছে না। তাহলে এটা যখন কোনো একটা লাইন শর্ট থাকবে, হায়ার এলডি হোক, মানে পাওয়ার আইসি থেকে ডিস্ট্রিবিউটেড যত ভোল্টেজ আছে তার কোনো ক্যাপাসিটার যদি শর্ট থাকে, তাহলে আমাদের ভোল্টেজের লাইনটা, এই অ্যাম্পিয়ারের লাইনটা কি হবে, ফ্ল্যাকচুয়েশন হবে। এবার কি হয়, কোনো ক্ষেত্রে ধরো 20 যেতে পারে, কোনো ক্ষেত্রে 25 যেতে পারে, কোনো ক্ষেত্রে 35 যেতে পারে, 20, এটা আমি বলতে এক্সপ্লেন করছি যে 18, 20, 25, 35 কেন এত যাওয়ার পরে ফ্ল্যাকচুয়েশন হবে, কেন একবারই কেন হলো না, কারণ আছে, কারণ পাওয়ার আইসি প্রত্যেকটা ভোল্টেজ স্টেপ বাই স্টেপ বেরোয়, স্টেপ বাই স্টেপ কেমন বেরোয়, কারণ আমাদের কাছে ভিপিএইচ ভোল্টেজ যখন পাওয়ার আইসিকে দেয়, পাওয়ার আইসি মেনলি ভোল্টেজ তৈরি করে হায়ার এলডিও, হায়ার এলডিও, হায়ার এলডিও কি করে, লোয়ার এলডিও তৈরি করে, তাহলে হায়ার এলডিও মানে হচ্ছে সেটা এলডিওর মধ্যে হাই ভোল্টেজ, কিন্তু ভিপিএস থেকে কম ভোল্টেজ, কারণ ভিপিএস তো মেন ভোল্টেজ, হায়ার এলডিও মানে ভিপিএস থেকে সেটা কম হবে, সেটা হায়ার এলডিও, তাহলে হায়ার এলডিও কি হয় 2.0, মানে 2.0 যখনই ভোল্টেজ তৈরি হলো, সেই রিটার্ন ভোল্টেজ আবার পাওয়ার আইসি কে দেওয়া হয়, পাওয়ার আইসিতে অনেক এলডিও থাকে, সেই 2 ভোল্টেজটা আবার লো এলডিওর মারফতে সেটাকে কনভার্ট করে কম করিয়ে পর 1 মানে 2 এর নিচে যে ভোল্টেজগুলো আছে সে কিন্তু 2 ভোল্টেজটা তৈরি করছে, 2 নিচের ভোল্টেজগুলোকে 1.1, 1.2, 1.8 এই ভোল্টেজগুলো তৈরি করছে। এবার 1.8 আবার কিছু ভোল্টেজ, 1.1 আবার কিছু ভোল্টেজ তৈরি করে, যেগুলো করে 1 এর নিচে, যেগুলো 1 এর নিচে কি 0.8, 0.9 এই ভোল্টেজগুলো কিন্তু 1.1 বা 1.2 পাওয়ার পরেই তৈরি করছে। তাহলে যদি আমার প্রথমে হায়ার এলডিওতে শর্ট হয়, তাহলে নিশ্চয়ই সেখানে অ্যাম্পিয়ার কম হবে, কারণ পাওয়ার আইসি তো প্রথমেই শর্ট দিকে দিয়েছে, অন্য স্টেজ চালু হয়নি, সেখানে প্রথমেই পাওয়ার আইসি সিকোয়েন্স, পাওয়ার আইসি পাওয়ার পরেই পাওয়ার আইসি গেল হায়ার এলডিও শর্ট, হায়ার এলডিওর ক্যাপাসিটারে যদি শর্ট হয় তাহলে অ্যাম্পিয়ারটা কম, অ্যাম্পিয়ারটা কমের মধ্যে ফ্ল্যাকচুয়েশন হবে বা জিরো চলে আসবে। এবার হায়ার এলডিও কমপ্লিট হওয়ার পরে যখন 1.8, 1.1, 1.2 বা 1.3 বা 1.5 এই ভোল্টেজগুলো যখন বেরালো, তার মধ্যে দেখা গেল যে ওগুলোর মধ্যে কোনো শর্ট নেই বা ওর মধ্যেই শর্ট আছে, 1.1 এ শর্ট দেখা গেল লাইনটাই, তাহলে 1.1 এ যখন শর্ট হবে তাহলে কি বলে 2.0 পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে, স্টেপ বাই স্টেপ, তো তাহলে 2.0 হওয়া মানে তো একটু অ্যাম্পিয়ার বেরিয়ে যাবে, সেখানে হয়তো যদি আমার 2.0-তে যেটা হায়ার এলডিতে শর্ট ছিল, সেখানে ধরো শর্ট ছিল তোমার 18 জিএ পর রিটার্ন 0 আসছিল, কিন্তু 1.1 এ যখন শর্ট হবে তুমি 18টা পেরিয়ে গেছিল, কারণ 1.1টা 2 ফিল আপ হয়ে গেছে, তার মানে সেখানে 18 জায়গায় 20 জিএ পর বা 23 জিএ পর
জিরো হবে, রিটার্ন হবে। এবার 1.1 বা 1.8 2.8 এগুলো শর্ট নেই, মানে হায়ার এলডিও পর্যন্ত শর্ট নেই, লোয়ার এলডিও পর্যন্ত শর্ট নেই, লোয়ার 1.1 পর্যন্ত শর্ট নেই। এবার লোয়ার এলডিও যখন দিচ্ছে তারপরে তো 1 এর নিচে ভোল্টেজগুলো বেরোচ্ছে, তাহলে 1 এর নিচে যদি ভোল্টেজের লাইনে কোনো শর্ট থাকে তখন নিশ্চয়ই এম্পিয়ারটা আরো একটু হাই চলে যাবে, কারণ আমার হায়ার এলডিও আর লোয়ার এলডিও ক্লিয়ার আছে, তার মানে ভোল্টেজটা আরেকটু এগিয়ে গেল, এম্পিয়ারটা আরেকটু এগিয়ে গেল, তখন হয়তো 23 থেকে 25 চলে যেতে পারে বা 28 চলে যেতে পারে, সেখানে ফ্ল্যাকচুয়েশন হতে পারে বা জিরো হতে পারে। তার মানে বুঝে নিতে হবে আমাকে ওই যে লাইনগুলো আছে হায়ার লোয়ার এলডিও যে লাইনগুলো তৈরি করছে আবার ভোল্টেজ বাড়াচ্ছে, লোয়ার এলডিও থেকে ভোল্টেজটা নিয়ে মানে 1.1 ভোল্টেজ নিয়ে পর যে সমস্ত ভোল্টেজ তৈরি হচ্ছে 0.1 এর নিচে যে ভোল্টেজগুলো তৈরি হচ্ছে সেই ভোল্টেজ লাইনে শর্ট আছে, ক্লিয়ার? তাহলে তখন যখনই ওই লাইনটা শর্ট থাকবে তখনই তোমার 28 পর্যন্ত যাবে, 28 30 29 27 পর্যন্ত যে ফ্ল্যাকচুয়েশন হবে জিরো হয়ে যাবে। এবার ওই লাইনটা যখন ক্লিয়ার হয়ে গেল, ওই লাইন ক্লিয়ার হয়ে যাওয়া মানে বক ক্লিয়ার, ওই লাইন 0.1 এর পরে তো আমাদের কি ভোল্টেজ, বক ভোল্টেজ কি, মানে বক ভোল্টেজ যখন ক্লিয়ার হয়ে গেল সিপিইউ পেয়ে গেল, তাহলে বক ভোল্টেজ ক্লিয়ার হয়ে গেল কার কারণে 28 30, 28 30 যখনই ক্লিয়ার হয়ে গেল আর 28 30 চলে গেল তখন কি হলো সিপিইউ গেল, মানে সিপিইউ এর সব ভোল্টেজ ঢুকে গেছে। সিপিইউ যাওয়ার পর সিপিইউ সমস্ত সাইড থেকে সমস্ত ভোল্টেজ যখন সিপিইউ এর পাওয়ার যে সমস্ত ভোল্টেজগুলো যদি ঠিক থাকে তাহলে সিপিইউ কি করবে, সিপিইউ তখন একটা ফিডব্যাক দিবে যেটা বলা হয় রিসেট বি বা ওয়াচ ডগ, দুটো সিপিইউর মধ্যে আলাদা আলাদা নাম থাকে। ওটা একটা লাইন আছে যেটা সিপিইউ কাকে দেবে, পাওয়ার আইসি কে দিচ্ছে, মানে সিপিইউ পাওয়ার আইসি কে কেন দিচ্ছে, সিপিইউ পাওয়ার আইসি কে বলে দিয়েছে ওই ভোল্টেজটা দেওয়া মানে যে আমি পাওয়ার সেকশন থেকে সমস্ত রকমের ভোল্টেজ আমি পেয়েছি, আপনি পাওয়ার আইসি কে বলবে আপনি আপনার কাজ চালিয়ে যান। যখনই ওই রিটার্ন ভোল্টেজ একটা আসবে, যখনই ওই রিটার্ন ভোল্টেজ একটা আসবে এই রিটার্ন ভোল্টেজটা সিপিইউ আইসি থেকে যখনই আসবে এটা 1.8 ভোল্টেজ আসবে, 1.8 ভোল্টেজ। এই ভোল্টেজটা সিপিইউ আইসি যখন পাওয়ার আইসি কে দিবে তখন কি হলো কার কাজ স্টেবল হবে, তখন এই সমস্ত ভোল্টেজ গুলোকে স্ট্যান্ড বাই করে দেবে, স্ট্যান্ড বাই। যখনই স্টেবল হয়ে গেল এম্পিয়ারটা, মানে ভোল্টেজ স্টেবল হয়ে যাবে মানে এম্পিয়ার স্টেবল, তো কার সিপিইউ যখন পাওয়ার আইসি কে দিবে তখন কি সিপিইউ যখন পাওয়ার আইসি কে দিবে তখন 30 থেকে 35, ক্লিয়ার? 30 থেকে 35, যদি 30 থেকে 35 যে রিটার্ন ব্যাক চলে আসে, রিটার্ন ব্যাক চলে আসে মানেটা কি, রিটার্ন ব্যাক আসা মানে সিপিইউ এর সঙ্গে কিছু ভোল্টেজ যা পাওয়ার আইসির সঙ্গে যুক্ত থাকে, কিছু লাইন আছে যেমন ভিইউএসবি, এটা লাস্টে তৈরি হয়, লাস্ট মুহূর্তে ভিইউএসবির কথাটা হচ্ছে ইউএসবি, যেটা আমাদের চার্জিং লাইন থাকে সেই চার্জিং ইউএসবি বা ভিইউএসবির যে চার্জিং লাইনটা থাকে সেই চার্জিং লাইনটাকে অ্যাক্টিভ করার জন্য সিপিইউ আইসি থেকে পাওয়ার আইসি কে একটা ভোল্টেজ প্রদান করে, পাওয়ার আইসি থেকে সিপিইউ আইসি কে। সেই লাইন যদি শর্ট হয়ে থাকে তখন কি হবে 35 থেকে ফট করে জিরো চলে আসবে, মানে লাস্ট মুহূর্তে। আর যদি না শর্ট হয়ে থাকে তাহলে 35 থেকে 40 চলে এলো, 40 যখনই চলে এলো সিপিইউ আর পাওয়ার আইসির মধ্যে কোনো ফল্ট নেই, কমিউনিকেশনের ফল্ট নেই, ভোল্টেজ প্রদান করাতে ফল্ট নেই, ওকে ফল্ট নেই, তার মানে আমার 40 চলে এলো। এবারে 40 থেকে 50 যে এম্পিয়ারটা আসবে সিপিইউ আর ইএমএমসির কমিউনিকেশনের এম্পিয়ার, সিপিইউ আর ইএমএমসির আইসির মধ্যে যদি কমিউনিকেশন সঠিক থাকে তাহলে 40 থেকে 50 পর্যন্ত এম্পিয়ার হবে, কিন্তু সেটা আনস্টেবল নয়, স্টেবল হবে। আনস্টেবল কখন হবে, যদি সিপিইউ ওয়াইজ থাকে, সিপিইউ যদি এমপিকে স্যামসাং এবং স্পেকট্রাম সিপিইউ হয় তখন আনস্টেবল। যদি
সিপিইউ কলকম হয় তাহলে স্টেবল, কারণ এটাতে সিপিইউ ধর্ম। তাহলে যখনই আমার 50 অ্যাম্পিয়ার চলে গেল, দিয়ে পরে ট্রিগার ছেড়ে দিলাম, রিটার্ন জিরোতে আসলো, তখন আমাকে লক্ষ্য করতে হবে যে আমার মধ্যে যে আমার হাতে যে সেটটা টেস্ট করছি তার সিপিইউ কি কোম্পানির, কলকম, এমটিকে, স্পেকট্রাম বা স্যামসাং। যদি কলকম হয় তাহলে ফল্ট তো অন্য জায়গায় আছে, যদি স্যামসাং আর মিডিয়াটেক, স্পেকট্রাম হয় তাহলে তো ফল্ট আছে সিপিইউ আর পাওয়ারের মধ্যে নয়। অ্যাজ এ পাওয়ার ইজ এ ওকে, পাওয়ার মধ্যে কিছুই নাই, সিপিইউ আর ইএমএমসির মধ্যে কানেক্টিভিটি কোনো প্রবলেম আছে। পাওয়ার সেকশন থেকে সিপিইউ যতগুলো ভোল্টেজ পেয়েছে ওকে, কিন্তু কমিউনিকেশন সিপিইউ আর ইএমএমসি, হয় ইএমএমসি খারাপ বা ইএমএমসি সিপিইউর মধ্যে হয় সিপিইউ এর বলটা ড্যামেজ, যার জন্য ড্যামেজ হওয়ার জন্য তো ইএমএমসি কে ডিলিট করবে না, তাহলে সিপিইউ রিভলভ করতে হবে, সিপিইউ সাইড দিয়ে গোলমাল। কিন্তু এদের কমিউনিকেশন বা ইএমএমসির মধ্যে যে ফাইল আছে সেই ফাইলটা ব্ল্যাঙ্ক, ফরম্যাট করে দিয়েছে বা কোনো মধ্যে ইরেজ হয়ে গেছে পার্টিশনটা। ইএমএমসির মধ্যে যদি কোনো পার্টিশন না থাকে, কোনো ফাইল না থাকে, তাহলে তো সিপিইউ তো চোখ নেই যে আমি দেখতে পাচ্ছি পাঁচটাতে আমার বসে আছে। ও দেখবে যে ফাইল আর কানেক্টিভিটি, কানেক্টিভিটি ওকে আছে, ফাইল নেই, এর মধ্যে কোনো ফাইল নেই, ব্ল্যাঙ্ক আছে, তাহলে সিপিইউ কি করবে না আমার ইএমএমসি নেই। আরেকটা কি আছে, ইএমএমসির মধ্যে কিছু কোডিং আছে সিপিইউ ওয়াইজ, যেটা আমি প্রোগ্রামিং ক্লাসে বোঝাবো। এমটিকে এর জন্য আলাদা কোডিং, কলকমের জন্য আলাদা কোডিং, স্যামসাং স্পেকট্রামের জন্য আলাদা কোডিং। এই কোডিংটা যদি ইএমএমসির মধ্যে ভুল থাকে, রং থাকে, তাহলে এই সিপিইউ তো রিডই করতে পারলো না, কারণ ওরা কোডিংটা প্রথমে রিড করে, যেটাকে বলা হয় বুট কনফিগারেশন কোডিং। মানে ইএমএমসি আইসি কে যখন ও বুট করবে, সিপিইউ রিড করবে, তখন কোডিংটা আগে চেক করবে। যদি সেই সিপিইউ ওয়াইজ কোডিংটা থাকে তাহলে সেই গেটটা খুলবে, তখনই আমি সিপিইউ ইএমসি কানেক্ট করব। আর ইএমসি যখন কানেক্ট হয়ে যাবে তখন এম্পেয়ারটা বেড়ে যাবে, কত হবে, ইএমসি কানেক্ট হওয়া যাওয়ার পর 50 থেকে 60 থেকে 80 চলে যাবে। এবারে ইএমসি তো কানেক্ট হলো, ইএমসির মধ্যে তো রিড করতে হবে ফাইল। যদি ফাইল গোলমালই পড়ে যায়, ধরো ফাইলটার গোলমাল আছে, পার্টিশন গোলমাল আছে, ফাইল করাপ্টেড আছে, সেট অন হতে দিচ্ছে না, তখন তো কি হয়, সিপিইউ আর ইএমএমসির মধ্যে কানেক্টিভিটি 80 পর্যন্ত ঠিক হলো, 80-র পর থেকে যখন 100 যাবে তখন কিন্তু ফাইল ওকে আছে, কিন্তু ফাইল আছে, কিন্তু ফাইলের মধ্যে এখনো পর্যন্ত ফাইল সঠিক আছে, হয়তো কোনো একটা পার্টিশনের ফাইল গোলমাল আছে, করাপ্টেড আছে, মানে যারা বলা আমরা সফটওয়্যার চাপাই বলি না, যে সেট অন হচ্ছে না, সফটওয়্যার চাপাতে হবে, সেট অন হচ্ছে না, সফটওয়্যার চাপাতে হবে, যে কথাটা বলি, তখন হয় 100 চলে গেছে, মানে ওর পার্টিশন ঠিক আছে ফাইলের মধ্যে, কিন্তু ফাইল গোলমাল আছে। মানে পার্টিশন কি হচ্ছে, পার্টিশন কি জিনিস, পার্টিশন হচ্ছে এক একটা কক্ষ, কক্ষগুলো নাম দিয়ে আছে, টেবিলগুলো যখন ঠিক থাকবে, যখন সেই টেবিলগুলো ঠিক থাকবে তখন অব্দি 100 অ্যাম্পিয়ার যে কাজটা করতে দেওয়া আছে সেই কাজটা কিন্তু এরা করতে পারছে না, কারো একটা গোলমাল আছে, তখন কি হবে, 100-র পর থেকে 150-র মধ্যে বা 120-র মধ্যে অ্যাম্পিয়ারটা কলকমের ক্ষেত্রে স্টক, আর বাকি সিপিইউর ক্ষেত্রে রিটার্ন জিরো। তার মানে কি আমার মধ্যে পার্টিশন ঠিক আছে, পার্টিশনের মধ্যে যারা ঢুকে আছে তারা গোলমাল আছে, তার জন্য মোবাইলটাকে আর এগোতে দিচ্ছে না, সিপিইউ রিড করতে পারছে না। তাহলে ওটার জন্য আমরা কি করব, যে আমার ওই পার্টিশনের ভিতরে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোকে আবার নতুন করে রিইনস্টল করতে হবে, যেটাকে বলা আমরা সফটওয়্যার করা হয়, ইউএসবি দিয়ে পুরো ফ্ল্যাশিং করা হয়, ফ্ল্যাশিং বলা হয় অ্যাকচুয়ালি, যদি ফ্ল্যাশ করা হয় বা ওএস চাপানো হয়, ঠিক আছে। তাহলে ওটা যখন ওকে হয়ে যাবে, 150 চলে গেল, 150 হওয়ার পর রিড করে নিল ইএমএমসি, সিপিইউ রিড করে নিতে, রিড করার পরে সিপিইউ কি হবে, সেট ওপেন করার জন্য আদার্স কিছু সেকশনকে ভোল্টেজ এখনো বাকি থাকে, পাওয়ার আইসির কিছু ভোল্টেজ এখনো পর্যন্ত বাকি থাকে, পাওয়ার সেকশনের বাকি থাকে কি, নেটওয়ার্ক সেকশন, নেটওয়ার্ক সেকশনের ভোল্টেজ বাকি আছে, কিছু সিগন্যাল বাকি থাকে, মানে কমান্ড বাকি থাকে পাওয়ার আইসির থেকে বা সিপিইউ আইসির থেকে, যেমন
প্রথমে যখন সেটটা সিপিইউ ফাইল রিড করে নিল 150 মধ্যে, তারপরে প্রথম কাজ কার, গ্রাফিক্স তো আসতে হবে, লাইট আসতে হবে। তো লাইট আসার আগে কাজ হচ্ছে গ্রাফিক্স আইসি কে। তাহলে গ্রাফিক্স আইসি সমস্ত ভোল্টেজ, প্রথমে তো ভিআইও ভোল্টেজ এসে জমা হয়েছে আর ভিপিএস এসে জমা হয়ে গেছে, কিন্তু এখনো তো ইএন সিগন্যাল পাওয়ার থেকে আরো কিছু সিগন্যাল বা সিপিইউ থেকে আরো কিছু কমান্ড যা গ্রাফিক্স আইসি কে চালনা করার জন্য লাগবে, সেগুলো কিন্তু তারপর অন হবে। যখনই অন হবে তখন তো আস্তে আস্তে আবার এম্পিয়ার বাড়তে থাকবে, কারণ যত সেকশন স্টেপ বাই স্টেপ অন হবে তত এম্পিয়ার উপর দিকে উঠতে থাকবে।